আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আশা করি গাইজ ভালো আছেন আপনারা। সুতরাং আমিও ভালো আছি আপনাদের দোয়ার এবং কি আপনাদের ভালোবাসা নিয়ে। কারণ আজকে আমি রাজন ভাই যে ঘটনাটি আপনাদের সামনে বলবো, সেটি হয়তোবা অনেকের কাছে চেনা পরিচিত এবং কি অচেনা নয়। কারণ আপনাদের জন্যই আমি আজকে এই ঘটনাটি বলতে পারতেছি, কারণ বাদশা ভাইয়ের চ্যানেলে আমি কিছুদিন আগে একটি আপনার ডকুমেন্ট পাঠিয়েছিলাম। আমার ঘটনার সম্পূর্ণটা আমি বিস্তারিত বিশ্লেষণ করে আমি বাদশাহের কাছে পাঠিয়েছিলাম। জানি না ওনার এত পরিমাণ পছন্দ হয়েছে, উনি কক্সবাজার ফেরার পথে আমার ঘটনাটি তুলে নিবে বলে উনি আজকে আমার বাড়িতে সশরীরে হাজির হয়েছে। তো উনার গুণগানটা আমি আর কত বলবো, যে উনি যেহেতু আমার বাড়িতে সশরীরে হাজির হয়েছে, আমি ওনাকে দেখে এত পরিমাণ আনন্দিত আর এত পরিমাণ ইয়ে বলার বাহিরে, যে বাদ বাকিটা আপনারা নিজেরই বুঝে নিবেন। কারণ উনি সচরাচর যে কেউ আজ পর্যন্ত আমি দেখিনি, যত ভূত এফএম বলেন, যত ভূত.com, রাসেল বলেন, এমনকি আপনার যে তো রাসেল বলেন আর বলেন, আমি দেখি নাই যে ওনারা কখনো কারো বাড়ির আইসা সেরা ঘটনা তুইলা নিয়ে দর্শকদের শোনায় কিংবা শ্রোতাদেরকে শোনায়। তো আমি মনে ফার্স্ট টাইম দেখতে পেলাম যে বাদশাহের কাছে কমেন্ট বক্সে 1 সপ্তাহ আগে পাঠাইলাম। তো উনি 1 সপ্তাহ পরে সশরীরে আমার বাড়িতে আইসা হাজির, যে ওনার কাছে ঘটনাটি পাঠানোর জন্য। তা আমি খুবই আনন্দ আর এমনকি আমি খুবই খুবই একটি রোমাঞ্চকরের ভিতরে আছি। কারণ আমি উনাকে সরাসরি দেখে মনে হচ্ছে যে আমি নিজেই কেঁদে ফেলি উনাকে দেখে। আর আজকে উনি আসছে আমার বাড়ি থেকে আমাকে কোনো অ্যাডভাইস দেওয়ার জন্য। তো উনার অ্যাডভাইসটাও নিব, আর সাথে সাথে উনার চ্যানেলে আজকে আমার হাতের লেখা সেই ঘটনাটিও আপনাদেরকে বলবো। জানি না ভালো হবে না, তবে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ভালো না হতে পারে, কারণ সবার ঘটনা যে ভালো হতে হবে আর সবার জন্য সব জিনিস নিয়ে তৈরি হয়ে আসছে পৃথিবীতে, এমন কোনো কথা নেই। কারণ অনেকেরই অনেক রকমের একটা প্রতিভা আছে, সেটা নিজে খুঁজে নিতে হয়। যেমন আমি স্কুল টিচার, তো অনেকেই আছে দেখা যাচ্ছে পুলিশ অফিসার কিংবা আর্মি, বিটিআর, ওই বিভিন্ন সমাধিতে কাজ করে। তো আমি সেক্ষেত্রে আমি বলবো যে আমি খুবই লাকি যে যে বাদশা ভাই নিজে আমার চ্যানেলে আসছে, ওনার চ্যানেলে আসছে যে ঘটনাটি বলার জন্য। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে ঘটনা বলার জন্য। কারণ উনি যেহেতু আসছে, তাই আমি আর ওনাকে খালি হাতে ফিরাবো না, আমি নিজের মুখে ওনাকে ঘটনা বলবো। কারণ সচরাচর কোনো ভূত.com কেউ আসে না, তো আসছে তো আসছে, তো আমি বলে দিতে চাই। কারণ অনেকের কাছেই আমার এই চিঠিটা আমি অনেকের কাছে কমেন্ট বক্সে পাঠিয়েছি, কেউ আজ পর্যন্ত আমার চিঠির কোনো উত্তর দেয় তো নেই, বরঞ্চ ওনারা কেউ আসে একদিন দেখেও যায় না। তাই উনি যেহেতু আসছে, তাই আমি ওনার চ্যানেলে ঘটনাটি বলে পাঠিয়ে দিচ্ছি। তো সে সময় আপনার 2018 সাল ছিল। ঘটনাটি বেশি দিনের পুরনো না, 2018 সাল ছিল। তো আমরা আবার আমাদের বাড়ি আবার ছিল আপনার কুমিল্লা ডিস্ট্রিক্ট হলেও আমাদের বাড়ি ছিল আবার চরপাড়ার দিকে, তো চর অঞ্চলের দিকে। তো চর অঞ্চল থেকে আমার বাড়ি থেকে সেই স্কুলে যাইতে প্রায় না হলো আপনার 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়। তো এরই মাঝে আপনার আবার পরে এই সরি, যে 1.5 থেকে 2 কিলোমিটার না, কমসে কম হলো আপনার 9 থেকে 10 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়। আর তার মাঝে আছে একটি পুরাতন একটি শ্মশান। আর এই শ্মশানটা মূলত আপনার অনেক দিনেরই পুরাতন। কারণ এত পুরাতন শ্মশান যে না হলো এটার বয়স 3 থেকে 400 বছর হয়তো বা হবে এই শ্মশানের বয়সটা। তো আমি যতবারই স্কুলে যেতাম এই শ্মশানের পাশ দিয়ে সাইকেল দিয়ে যেতাম, পাড়া সাইকেল দিয়ে যেতাম। তো সবসময় আমি যেতে চাইতাম এই রাস্তা দিয়ে। তো আমি কখনো কোনো কিছু
সেই সময় এখানে দেখিনি। তবে এই শ্মশানেরই একটু উল্টো সাইডে একটি বিল্ডিং ছিল। তবে সে বিল্ডিংয়ে আবার একজন ওয়াচম্যান ছিল। সে আবার অনেকদিন যাবতে আপনার বলছিল যে এখানে নাকি কিছু আছে। তো কেউ কখনো বিশ্বাস করেনি, এমনকি আমিও বিশ্বাস করি না। কারণ এটা বিশ্বাস করা কোনো কথা না। কারণ যতটুকু আমি একজন স্কুল টিচার, কারণ স্কুলের যত টিচাররা বিশ্বাস করে, তাহলে সাধারণ মানুষ কি করবে? কারণ আমরা কখনো অন্ধবিশ্বাস করি না যদি আমরা নিজ চোখে না দেখে জিনিসগুলি। তো ঠিক একই রকম ভাবে আমি সেদিন স্কুলে যেতেছিলাম। তো স্কুলে গিয়ে সমস্ত বাচ্চাদেরকে কম বেশি পড়াইলাম। পড়ানোর পরে আপনার যা হলো সেটা আপনারা শুনলে হয়তো বা হতভম্ব হয়ে যাবেন, এমনকি হতবাক হয়ে যেতে পারেন। কারণ সেদিন আপনার যে আমি স্কুল থেকে আসার পথে, না সরি, স্কুল থেকে আসলাম, বাড়িতে আসে আবার পরের দিন স্কুলে গেলাম। তো জানি না কিসের জন্য জানি, তো আমি স্কুলে একটু থেকে গেলাম গা। তো আমি আবার এই রাসেল ভাইয়ের ঘটনা শুনতে খুব পছন্দ করতাম, সাথে বাদশা ভাইয়ের ঘটনা শুনতেও খুবই পছন্দ করতাম। তো যে একসাথে যেতে যুগলবন্দি দুজনের ঘটনা, তাই আমি শুনতেছিলাম আর একটু রিল্যাক্স করতেছিলাম। কারণ শরীরটাতে একটু ক্লান্তি এসে গেল, তাই আমি নিজের চেম্বারে বসে একটু রিল্যাক্স করতেছিলাম। তাই আমি বসে বসে এই ঘটনাটি শুনতেছিলাম। তো শুনতে শুনতে ভালোই লাগতেছিল। তো হঠাৎ করে, তো আমি সবসময় 8টা-5টায় ছুটি হতো। তো সেদিন জানি না কিসের জন্য আমি 5টার সময় আর বের হতে পারিনি। কারণ ঠিক তখনই আপনার যে এলাকার যে মেম্বার ছিলেন, সে মেম্বার এসে বলল ওনার নাতিকে ভর্তি করাতে। তো যেহেতু উনি একজন এলাকার মেম্বার, তাই ওনার কথা তার ফেলে দেওয়ার মতো না। কারণ উনি আসছে প্রায় 5টার কাছাকাছি। তো উনি আসার পরেই আমি ওনার নাতনিকে নিয়ে গেলাম আমার স্কুলে ভর্তি করাবো বলে। তাই আমি ওনার নাতনির নাম, বয়স সবকিছু জিজ্ঞেস করতে করতে, তো ওনার নাতনির সাথে আমি প্রায় অনেকক্ষণই কথাবার্তা বললাম। বলার পরে যা আপনার একটি বলতে বলতে তো আমি বললাম যে এক কাপ চা খান মেম্বার সাহেব। তখন মেম্বার সাহেব একটু বললো যে আমি চা খাবো না, আমার নাতনিকে ভর্তি করাতে এসেছি, তাই আমার নাতনিকে ভর্তি করবো। তাই এই জায়গায় আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম হয়ে গেছে। তো এদিক দিয়ে রাত হয়ে গেল 7টা। যেহেতু 7টা হয়ে গেছে, তো আমি নিজের মনে মনে ভিড় করতে করতে, তো আমি বলতেছিলাম যে উনি আর আসার টাইম পাইলো না, যে রাত 7টার সময় আসলো। আমি নিজের মনে মনে ভিড় করতেছিলাম। তখন যেহেতু রাত হয়ে গেছে, তাই আমি রাসেল ভাইয়ের সেই ভূত.com-এর যে ঘটনাটুকু ছিল, তা আমি সেই ঘটনাটুকু ইয়ারফোন দিয়ে শুনতেছিলাম। আর এদিক দিয়ে ওনার নাতনিকে স্কুলে ভর্তিও করাইতেছিলাম। তো এই ঘটনাটি শুনতে শুনতে তখন রাত 7টা বেজে গেছে। ঠিক তখনই উনি বললো যে তাহলে এবার আমি আসি, কাল থেকে আমার নাতনি এই স্কুলে আসবো নি। তো এ কথা বলে উনি ওনার মতন করে চলে গেল ওনার নিজের বাড়িতে। তো আর আমিও এদিক দিয়ে নিজের তড়িঘড়ি করে আমি আসতেছিলাম ওনার বাড়ির থেকে, সরি, যে স্কুল থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে সাইকেলটা পাড়া দিতে দেখি যে সাইকেলের যে হ্যান্ডেলটা ছিল, সেই হ্যান্ডেলটা ভেঙে গেছে গা। তাই আর আমি জিদ দিয়ে সাইকেলটাকে সাথে না নিয়ে সাইকেলটাকে স্কুলে থুয়ে আসা পড়ছে। আমার কথা হলো গিয়ে যেতে স্কুলের ভিতরে সাইকেলটা থাকলে একটু সেফ থাকবে। কারণ আমাদের স্কুলে দারোয়ান আছে। তাই আমি দারোয়ানকে বললাম যে আমার সাইকেলটা দেখো, কালকে নিয়ে এটা রিফারিং করাই। তো দারোয়ানে বলল আচ্ছা ঠিক আছে। মুচকি হেসে বলল ঠিক আছে, আমাকে মিষ্টি খাওয়াতে হবে। তখন আমি বললাম ঠিক আছে, তোমাকে মিষ্টি খাওয়াবো না, কালকে আসলে। তখন আমি কথা বলে আমি বের হয়ে চলে আসলাম রাস্তায়। এসে দেখি কোনো অটো কিংবা কোনো ভ্যান কিছুই নেই। তাই আমি হাঁটতে হাঁটতে এই নির্জন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন আসলাম, তখন প্রায় রাত 12টা থেকে 12:30টার কাছাকাছি হয়তো বা হবে। তখন আসার পথে দেখতে পেলাম সেখানে একজন তান্ত্রিক বসে বসে যেন
লাশকে যেন কি যেন মন্ত্র পড়তেছে। তো অনেকদিনই অনেকেই কইছে যে এখানে নাকি তান্ত্রিকটা এডিটিং করে। তো আমি কারো কথাই বিশ্বাস করিনি। আমি প্রায় সময় এদিক দিয়ে একা একাই যেতাম, একা একাই আসতাম। তখন ঠিক আমি যখন আসতেছিলাম, আস্তে আস্তে দেখলাম যে তান্ত্রিকের যে কালো জাদু করতেছিল, তখনই দেখতে পেলাম যে একটা লাশ যে সামনে শোয়ানো ছিল, সেই লাশটাকে স্বর্ণকারে কিভাবে যেন উড়াইতেছে, মানে স্বর্ণকারে তুলে নিল। তো তুলে নেওয়ার পরে মানে স্বর্ণকারে তুলে নিল, তো তোলার পরে আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল। তখন আমি আর এদিক সেদিক কিছুই ভাবতেছিলাম না। তখন আমি আরো ভয় ঢুকে গেল। আমি সেই জিনিসটা দেখার জন্য সেখানে অপেক্ষা করতে লাগলাম। তখন সেই লাশটাও বলে উঠে বসলো যে, বলো তুমি আমার কাছে কি চাও, কিংবা তোমাকে আমি কি দিতে পারি। কারণ সচরাচর কোনো লাশ কথা বলতে পারে এটা আমি আজও কখনো শুনিনি। আর হয়তো বা আমরা মুসলিম বলি আর হিন্দু বলি পুরায় দেয়া আসলে আপনার সব শেষ। তো সেই জায়গায় সেই শ্মশানে নাকি একটা রীতিমালা ছিল যে লাশের এই লাশ নাকি একদিন পরে পুরাইতো, আর এর আস্তে একদিন নাকি সেই শ্মশানে লাগতো। তো এখন সেই নীতিমালাটা উঠে গেছে। যখন রাজারা মারা গেছে তারপর থেকে এই নীতিমালা উঠে গেছে। তো হঠাৎই সেদিনও দেখতে পেলাম যে ত্রাণ থেকে এই লাশের পেট থেকে কথা নিতেছে আর লাশে কথা জবাব দিতেছে ভয়ঙ্কর ভাবে। তা আমি এদিক দিয়ে আবার হঠাৎ করে ভাবলাম কি, মনে হয় যে আমার ঘটনার ভিতরে এটিও হচ্ছে। তখন আমি আবার কি করলাম, আমার নিজের ঘটনাটা সেখানে বন্ধ করে দিলাম। কারণ সেই রাসেল ভাইয়ের এপিসোডটা আমি সেখানে ক্লিক করে বন্ধ করে দিয়ে গানটাকে সরিয়ে আমি আরো স্পষ্টভাবে শোনার চেষ্টা করতেছি। তখন দেখতে পেলাম যে একটা মানুষ আর একটা লাশে কথা বলতেছে। তো এই লাশ আর মানুষের কথার মাঝখানে আমার ভিতরে এত পরিমাণ ভয় ঢুকলো, তাই আমি যখন পিছন ঘুরলাম ঠিক তখনই দেখতে পেলাম এক বৃদ্ধ মহিলা এসে বলল যে, বাবা চলো তুমি আমার সাথে আমার হাত ধরো, আমি তোমাকে রাস্তাটা এগিয়ে দিয়ে আসি। তো তখন আর আমার বয়স কত বা হবে, 27 থেকে 28 বছর বয়স হবে। তখন আমি মুচকি হাসি দিয়ে বললাম যে, আন্টি আপনাকে এগিয়ে দিয়ে আসা প্রয়োজন আছে কিন্তু আমাকে না, কারণ আপনার বয়স না হলো 70-75-এর কাছাকাছি। তখন সেই মহিলাটা উঠে বলল, যে- সেই মহিলাটা উঠে বলল যে আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে না, কারণ আমি এখনো তোমার চেয়ে বেশি হাঁটতে পারি। তখন এই কথাটা শুনে আমার একটু আশ্চর্য লাগলো যে ইনি বলেটা কি, যে উনি আমাকে আগায় দিয়ে আসবো। তা যে জায়গায় আমার এগিয়ে দিয়ে আসার কথা সেই জায়গায় উনি বলতেছে আমাকে আগায় দিয়ে আসবো, তার মানে নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে। তারপরে সেই মহিলাটির হাত ধরে আমি অনেক কয়টা কৌতূহল তাহার সত্ত্বেও সেই মহিলাটির হাত ধরে আমি আসতেছিলাম বাড়ির দিকে। তখন প্রায় রাত 2টার কাছাকাছি হয়ে গেছে। তো আস্তে আস্তে তখন সেই মহিলাটি যখন আমার বাড়ির সামনে চলে আসছে, মানে যেমন ধরেন আর 5-10 মিনিট হাঁটলেই আমার বাড়িটা পড়বে। তখন মহিলাটি বলল যে, বাবা এরপর থেকে তুমি আর রাত করো না, কারণ তুমি যদি এরপর থেকে রাত করো তাহলে হয়তোবা তোমার সাথে অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারে, অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারে। তখন আমি বললাম যে অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারে মানে? তখন মহিলাটি বলল, হয়তোবা ঘটে যেতে পারে তোমার সাথে অন্য কিছু ঘটনা। তখন আমি বললাম যে আমার সাথে অন্য কি ঘটনা ঘটবে। তখন মহিলাটি বলে উঠল যে, জানি না তোমার সাথে কি কি ঘটবে, আজ হয়তো তোমার ভাগ্য ভালো ছিল তাই তুমি বেঁচে গেছো। তো এই মহিলাটি কথা বলে আমার চোখের সামনে যেন উধাও হয়ে গেছে। তো উধাও হয়ে যাওয়ার পরে আমি নিজ চোখে এই যে এই দৃশ্যটা দেখে আরো ভয় পেয়ে গেলাম। আগে তো এমনিতেই ভয়ে ছিলাম, তখন এই মহিলাটি আমার নিজ চোখের সামনে উধাও হয়ে গেল। তখন আমি আরেকটু বেশি ভয় পাইলাম। তো ভয় পাইয়া দূর দিয়ে চলে গেলাম আমার বাড়িতে গিয়ে আমি আগে গরম পানি করে গা গোসল পারলাম, পায়রা
কিছু খেলাম। খাওয়ার পরে আমি প্রায় অনেক দিনই এই বৃদ্ধ মহিলাটিকে খুঁজতেছিলাম, কোনো সময় আর সেই মহিলাটিকে আমি খুঁজে পাইনি। সেই মহিলাটিকে আর আমি কখনো খুঁজে পাইনি। তো এইভাবে দিনটুকু যেন কিভাবে পার হয়ে গেল। তখন সেই মহিলাটি বলার পরে আমি অনেক দিন যাবৎ স্কুলে আর রাত করিনি। আমি প্রায় সময় ৮টা-৫টায় যাইতাম আর ৮টা-৫টায় আসতাম। তো হঠাৎ করে সেদিনও আমি জানি না আমার যেন কি হয়েছিল, তাই আমি বাড়িতে আসতে একটু রাত হয়ে গেল। তো যখন আমি বাড়িতে আসতে রাত হয়ে গেল, কারণ আমি আসার পথে যেন নির্জন এলাকাতে যখন আসতেছিলাম, ঠিক তখনই চাঁদনি রাতের আলোয় যেন এত সুন্দর হয়ে লেগেছে যে বলার বাহিরে। চাঁদের আলো যেন ফোঁটা ফোঁটা করে পড়ছে আর চারপাশ যেন প্রকৃতি নিজের মতন করে সেজে উঠলো, আর এত সুন্দর লাগতেছিল যে মনোরম দৃশ্যটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। তো সেই সময় আমি হাঁটতেছিলাম আর নিজের মনে মনে গান গাইতেছিলাম। তো গান গাইতে গাইতে আমার আর এদিক দিয়ে কোনো সময় খেয়াল কোনো কিছুই ছিল না, কারণ তখন দেখতে পেলাম যে আমার ঘড়িতে বাজে ১২টা। তখন আমার সেই বৃদ্ধা মহিলাটির কথা মনে পড়লো যে সেই বৃদ্ধা মহিলাটি নিয়ে বলেছিল যে এদিক দিয়ে আমি রাত্রের বেলা না আসতে, তো যেহেতু এসে পড়েছে তো আমার এদিক দিয়ে যেতে হবে, কারণ আমার বাড়ির রাস্তার একমাত্র ঠিকানাটি হচ্ছে এই রাস্তাটা, এছাড়া অন্য কোনো রাস্তা নেই যে আমি যাবো ঘুরে। তখন আমি আসতেছিলাম এই রাস্তা দিয়ে আস্তে আস্তে। তো হঠাৎ করে আবারও আমার নজরটা সে শ্মশানের দিকে গেল। তো শ্মশানের দিকে যেতে গেল, তখন দেখতে পেলাম যেন আজকে এক শ্মশানের ভিতরে এক মহিলাকে যেন সে তান্ত্রিকে এই কালো জাদু করতেছে। আর মহিলাটি বলতেছে, হ্যাঁ এভাবে না এভাবে তুমি করো, তাহলে হয়তোবা তোমার কাজে আসতে পারে। তো এই ঘটনাগুলো আমার চোখের সামনে যখন পড়লো, তখন আমি সেদিন ভাবলাম কি যে আমি সম্পূর্ণ ঘটনাটি দেখমু আর ওনারা কি করে সেটাও দেখমু। তো তখন সাধকে এদিক দিয়ে সাধনায় মুগ্ধ ছিল আর এদিক দিয়ে সেই মৃত লাশটা চারপাশ ঘুরফির খাচ্ছিল আর বলছিল যে ঈশ্বর ওনাকে রক্ষা করো, ওনাকে উনি যেটা চাচ্ছে সেটা দিয়ে দাও। তখন আমি এই ঘটনাটি দেখতে দেখতে প্রায় রাত ১টার কাছাকাছি হয়ে গেল। ঠিক তখনই আবার সে বৃদ্ধা মহিলাটি আসলো, এসে বলল যে এই ছেলে, তোর না সেদিন বললাম যে তুই রাত্রে এদিক দিয়ে যাবি না, তাহলে তুই আজকে কেন এখানে বসে বসে কি করতেছিস? তখন আমি বললাম যে এটি কি চলতেছে? তখন বলল তাহলে তুই আমার সাথে আয়, আমি তোকে সম্পূর্ণ জিনিসগুলি নিয়ে দেখাবো। আর তারও আগে তুই আমার সাথে হাঁটতে হাঁটতে চল। তখন আমি সেই বৃদ্ধা মহিলাটির আঙুল ধরে হাঁটতে হাঁটতে চলতে চলতে সেই বৃদ্ধ মহিলাটি যেসব কথাগুলি বলল, সে বৃদ্ধা মহিলাটি যেসব কথাগুলি বলল সেটি শুনে আমি আরো হতভম্ব, মানে এরকম হতভম্ব হয়ে গেলাম যে বলার বাহিরে। সে বৃদ্ধা মহিলাটি বলল যে এখানে নাকি কোনো এক সময় এই কাজকর্মগুলি ছিল, তাই এখনো এই কাজকর্মগুলি চলে। তবে কিছুদিন আগে বন্ধ করে দেওয়ার পরও এই সাধকে এই কাজগুলি কালো জাদুগুলি করে, কারণ যেসব জাদু করে সম্পূর্ণটি ভুল আর এমনকি সম্পূর্ণটি অনুচিত কাজ, কারণ ওনার এই কাজ করাটা উচিত না। তখন বলতেছিল এই লোকটি। তখন আমি ভাবলাম যে এই লোকটি যেতে এই কথাটা বলছে নিশ্চয়ই এই কাজ করা ভুল। তো এই কথাটা শুনে আমি অনেকক্ষণ থাইমা ছিলাম আর এই লোকটির কথাগুলি শুনতেছিলাম। শুনতে শুনতে এই মহিলাটির কথা শুনতে শুনতে আমার এত পরিমাণ ভালো লাগতেছিল যে বলার বাহিরে। ভালো না মানে একটু ভয় লাগতেছিল, তো বলার বাহিরে। তো এসব ঘটনার সম্পূর্ণ ঘটনার যখন বিশ্লেষণ করে উনি বলছিল,
তখনই আমি সেই দারোয়ানের কথাটা মনে পড়ে গেল যে দারোয়ানে যে একদিন বলছিল সেটা কি সত্যি নাকি মিথ্যে। তখন হঠাৎ করে আমি সেই দারোয়ানের কাছে একদিন গেলাম। তখন সেই দারোয়ানও তখন আমি বাড়ি চলে আসলাম আন্টির কথা শুনতে শুনতে। তো আন্টি নিষেধ দেওয়ার পরে আমি আর সেদিকে আর যাইনি। তো পরে ২-৩ দিন পরে আমি সেই দারোয়ানের সাথে দেখা করলাম। করার পরে সেই দারোয়ানের যেসব বলল সেটা শুনে আমি আরো পুরোই অবাক। অবাক বলতে আমার যেন ভিতরে তখনও আমার আত্মাটা ধুকপুক করতেছিল আর আমার গায়ের নোমগুলি যেন খাড়া হয়ে যাচ্ছিল। তখন সে লোকটি বলতেছিল যে সে দারোয়ানে বলতেছিল যে আমার সাথে প্রায় সময় এই ঘটনাগুলি ঘটে আর এমনকি এই ঘটনাটি সম্পূর্ণভাবে আমার সাথেও ঘটছিল ২-৩ দিন। তো ২-৩ দিন আমার সাথে ঘটার পরেও আমি যেন কিছুই করতে পারতেছিলাম না। তাই আমি আর সেদিকে যাই না, বরঞ্চ আমি এখানে ওয়াচম্যান করি ঠিকই। কিন্তু রাত যখন সন্ধ্যা হয় তখন আমি গেটের ভিতর থাকি আর গেটটা সদর দরজাটা আমি আটকাইলে তো যেহেতু এটা বাউন্ডারি করা বাড়ি তাই উনি গেট সদর দরজা লাগাইলে উনি যদি বিল্ডিং এর ভিতরে ঢুকে যায় তাহলে আর কেউ কিছু করার মতন ক্ষমতা নাই। তো এরকম ভাবে প্রায় অনেক দিনই আমার সাথে এই ঘটনাগুলি ঘটে। তবে জানি না কবে এই জিনিসগুলি শেষ হবে। তখন এই ঘটনাটি উনার কাছ থেকে শোনার পরে তখন আমি বুঝতে পারলাম যে হয়তোবা ও বৃদ্ধা মহিলাটির কথার সাথে উনার কথারও কিছুটা মিল খুঁজে পাচ্ছিলাম আমি তখন। তখন কিছুটা মিল বলতে পুরো কথাটি মিল পাচ্ছিলাম। তখন সেই লোকটি যে বলতেছিল যে হঠাৎ করেই আমি একদিন এই রাস্তা দিয়ে আসতে দেখছিলাম যে সেই সাধকে আপনার কালো জাদু করতেছিল। তাই আমি আর কিছু বলিনি। না বলার কারণে তো সেই সাধক আমাকে একটা শাস্তি দিয়েছে যে আমি নাকি ৩ দিনের মাথাতে আমার জ্বর আসবে। তো ঠিক আমার ৩ দিনের মাথায় জ্বর আসছে। আসার পরে আমার শরীরের তলে প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকা ভাঙা হয়েছে। তারপরে আমি সুস্থ হয়েছি। তবে সাধককে আমি মিষ্টি-টিষ্টি দেওয়া আসার পরেই আমি সুস্থ হয়েছিলাম। তো এসব কথাগুলি যখন উনি বলতেছিল, তখন আমি হতভম্ব হয়ে মানে উনার কথাটি শুনতেছিলাম আর বুঝতে চেষ্টা করতেছিলাম। তো গাইস আজকের মতন এই ছিল আমার ঘটনা। এ পর্যন্তই বাদশা ভাইয়ের ঘটনাটি ছিল। সরি রাজন ভাইয়ের ঘটনাটি ছিল। তো আমি জানি না বাদশা ভাই আমার এতটুকু সময় দেওয়ার জন্য সত্যি উনার কাছে আমি কৃতজ্ঞ। তা আমি চলে যাব বাদশা ভাইয়ের কাছে যে বাদশা ভাই এই ঘটনাটি শুনে আমাকে কি অ্যাডভাইস দেয়।